এরপর আমরা চ্যাপ্টার 6 চলে আসছি। মাঝে 4টা চ্যাপ্টার আমরা দেখবো না, কারণ আমাদের অডিটিং কোর্স আছে, সেখানেও কিছু দেখতে হবে। কারণ ট্যাক্সেশনে সব দেখতে গেলে একটা কোর্স শেষ হয়ে যাবে। সুতরাং আমরা একটু যেগুলো বেশি আর্জেন্ট সেগুলো আমরা একটু দেখি। যেমন মনে করেন স্যালারি ইনকামটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এটা মোরাললেস কেউ না কেউ স্যালারি ইনকামের সাথে জড়িত হবে। দেন প্রোডাকশন রিলেটেড, এগ্রিকালচার ইনকাম অর রিয়েল এস্টেট অর সিকিউরিটিজ, দিস টাইপস অফ। প্রথমে আমরা স্যালারিতে যাব, দেন সিকিউরিটিসে যাব, কারণ অনেকেই দেখা যায় সিকিউরিটির সাথে জড়িত থাকে, ঋণপত্র, সঞ্চয়পত্র। স্যালারি যারা ইনকাম করে তাদেরও ম্যাক্সিমাম এছাড়াও থাকে। এছাড়া অনেকে এগ্রিকালচার ফ্যামিলি থেকে উঠে আসছে, তাদেরও অনেক ধরনের ইনকাম থাকে। যেমন অনেকে ব্যবসা করে, মুরগির ফার্ম কিংবা ডেইরি ফার্ম, এ ধরনের বিজনেস থাকে, তাদের জন্য এগ্রিকালচার ইনকাম। দেন ক্যাপিটাল গেইন থাকে বিভিন্ন প্রতিষ্ঠানের, এগুলো আমরা পরে দেখব সময় অনুযায়ী। প্রথমে আমরা তাহলে ডিসকাস করি স্যালারি। কে একজন বলতে পারেন, হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য ওয়ার্ড স্যালারি? স্যালারি কি? বেতন না, স্যালারি। হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য ওয়ার্ড স্যালারি? বেতন আমি জিজ্ঞাসা করিনি, এটা বলতে আমরা কি বুঝি স্যালারি দ্বারা? স্যার, শারীরিক পরিশ্রমের বিনিময়ে যেটা উপার্জন করা হয়। সেটা হচ্ছে ওয়েজেস। শারীরিক পরিশ্রম হচ্ছে ওয়েজেস। স্যালারি বেসিক্যালি মান্থলি বেস হয়ে থাকে, আর ওয়েজেস হচ্ছে আওয়ার বেস হয়ে থাকে। কিন্তু স্যালারির ক্ষেত্রে আপনার বেসিক্যালি the payment which is made by someone to another person in exchange for service, সার্ভিসের বিনিময়ে যেটা দেওয়া হয়ে থাকে সেটাই হচ্ছে স্যালারি। এখানে আপনি যদি বলেন যে শারীরিক পরিশ্রম, এটা আসলে এক অর্থে ট্রু, স্যালারি এবং ওয়েজ দুই ক্ষেত্রেই। কিন্তু সার্ভিসের জন্য যেটা দেওয়া হয়ে থাকে, দিস ইজ বেসিক্যালি স্যালারি। কারণ আপনি যখন সেলুনে চুল কাটাতে যাবেন তখনও কিন্তু আপনি টাকা দিয়ে থাকেন, কিন্তু সেটা স্যালারি না, সেটা হচ্ছে ওয়েজেস। ওয়েজেস আর স্যালারি হচ্ছে ডিফারেন্ট। সো বেসিক্যালি স্যালারি হচ্ছে ফর আপনার যেটা সার্ভিসের জন্য প্রদান করা হয়ে থাকে, ফর এনি টাইপস অফ সার্ভিস রেন্ডার্ড বাই দ্য employer to employee, and it is basically paid on monthly or weekly basis. কিন্তু ওয়েজেস এর ক্ষেত্রে আপনার এটা ইনস্ট্যান্ট পে করা হয়ে থাকে অথবা ডেইলি বেস পে করা থাকে। ডেইলি বেস যখন পে করা হয়ে থাকবে তখন এটাকে আমরা স্যালারি হিসেবে কাউন্ট করব না, এটা হবে ওয়েজেস। বাট ইন টার্মস অফ উইকলি অর মান্থলি কেসে আমরা সেটাকে স্যালারি হিসেবে কাউন্ট করে থাকি। এখন ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984, সেটা বাংলাদেশে আমরা প্রথমেই দেখেছিলাম। ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স আছে, ইনকাম ট্যাক্স রুলস আছে, ফাইন্যান্স অ্যাক্ট আছে। সেই ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 অনুযায়ী বাংলাদেশের যেসব বিষয়গুলোকে স্যালারি হিসাবে আখ্যায়িত করা হয়েছে তার ভিতরে রয়েছে এনি পে অর ওয়েজেস। যেমন একজন ব্যক্তি সেলুনে চুল কেটে যে ইনকাম করে থাকে, অথবা একজন দর্জি কাপড় সেলাই করে যে ইনকাম করে থাকে, সেটা হচ্ছে আপনার স্যালারির ভিতরে, ইনকামের ভিতর, দ্যাট মিন্স আপনার স্যালারি ইনকামের ভিতর অন্তর্ভুক্ত করতে হবে। বাট বেসিক স্যালারি মিন্স ইট ইজ বেসড অন মান্থলি পেমেন্ট। এখন আপনি যখন ট্যাক্সেবল ইনকাম করতে যাবেন, দেন ইউ শুড ক্যালকুলেট ইউর ইনকাম অন মান্থলি বেসিস। সো এনি টাইপ অফ পে অর ওয়েজেস should be include your salary. Then any type of annuity, any type of pension, gratuity. পেনশন তো আপনারা বুঝেন, গ্র্যাচুইটি কি বুঝেন? পেনশনটা হচ্ছে আপনি যখন জব লাইফ কমপ্লিট করবেন তখন আপনাকে যে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের অর্থ দেওয়া হয় সেটা হচ্ছে আপনার জন্য পেনশন। অ্যান্ড গ্র্যাচুইটি হচ্ছে আপনি কোনো প্রতিষ্ঠানে একইভাবে যখন আপনি জব করতেছেন, আপনাকে যখন পেনশন সুবিধা দেওয়া হবে না, কিন্তু আপনার যত বছর কাজ করেছেন তার বিপরীতে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেওয়া হয়। যেমন আপনি মনে করেন ব্যাংকিং ইনস্টিটিউশন অথবা বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি ব্যতীত, যেমন বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি অথবা ডিপিডিসি, তারা হিসাব করে যত বছর আপনি চাকরি করেছেন তার যে লাস্ট বেসিক স্যালারি
তার দ্বিগুণ এবং যত বছর চাকরি করেছেন। যেমনটা আমরা এখানে যদি দেখি, ফর এক্সাম্পল এখানে আপনার বেসিক স্যালারি ধরে নিই আমরা, ফর এক্সাম্পল 70,000। এখন আপনি চাকরি করেছেন, ফর এক্সাম্পল জব করেছেন 30 বছর, 30 বছর গুণ 2, এটা হচ্ছে আপনার গ্র্যাচুইটি হিসাব। এক্ষেত্রে যে অ্যামাউন্টটা আসবে সেটা হচ্ছে আপনার গ্র্যাচুইটি, টোটাল গ্র্যাচুইটি অ্যামাউন্ট। এটা হচ্ছে আপনার গ্র্যাচুইটি অ্যামাউন্ট, 42 লক্ষ টাকা ইজ ইউর গ্র্যাচুইটি। এখন যদি একজন ব্যক্তিকে বলা হয় আপনি যে ব্যক্তি পেনশন পাবে সে গ্র্যাচুইটি পাবে, এখন একজন ব্যক্তির স্যালারি সাপোজ ঠিক আমরা ধরে নিই 70,000 টাকা তার লাস্ট বেসিক স্যালারি, সে গ্র্যাচুইটি পাবে না, গভর্নমেন্ট চাকরি করে থাকে। সেক্ষেত্রে সে যদি গ্র্যাচুইটি না পায় তাহলে সে পেতে পারে, পেনশন পেতে পারে। পেনশনের ক্যালকুলেশন হচ্ছে লাস্ট বেসিক তার 90%, দ্যাট মিনস 90% গুণ 230, এটা হচ্ছে তার, এখানে যেটা আসবে এটা হচ্ছে তার পেনশন অ্যামাউন্ট। আবার অ্যানুইটি হচ্ছে আপনার প্রতি বছর যে আপনি প্রভিডেন্ট ফান্ডে টাকা রেখেছেন তার উপর যে ইন্টারেস্ট হয়ে যে অ্যামাউন্টটা জমা হয়েছে সেটা হচ্ছে আপনার ইন্টারেস্ট, এবং প্রভিডেন্ট ফান্ড সহ যে অ্যামাউন্ট সেটা হচ্ছে annuity. So all types of income should স্যার be included. হ্যাঁ বলেন। স্যার এখানে 230 এটা কিসের জন্য? 230 হচ্ছে, এটা হচ্ছে সরকারি হিসাব। 230 গুণ হবে লাস্ট যে বেসিক থাকবে তার 90% এর 230 গুণ তার পেনশন দেওয়া হয়। আর যদি পেনশন দেওয়া হয় তাহলে গ্র্যাচুইটি দেওয়া হবে না, আর গ্র্যাচুইটি দেওয়া হলে পেনশন দেওয়া হবে না। যেমন ব্যাংকিং ইনস্টিটিউশন তারা পেনশন দেয় না, বেসরকারি ক্ষেত্রে তারা গ্র্যাচুইটি দিয়ে থাকে, কিন্তু সরকারি ব্যাংকে সরকারি ক্ষেত্রে তো কিছু ক্ষেত্রে দেখা যায় যে তারা এককালীন কিছু দিয়ে দেয়, আবার পেনশনের জন্য কিছু রেখে দেয়। এককালীন যেটা দেয় সেটা হচ্ছে এখান থেকে দেওয়া হয়, যে আমাদের 230 গুণ বেসিকের এখান থেকে দেওয়া হয়। এটাই হচ্ছে আপনার মূলত পেনশন। পেনশনের হাফ অঙ্ক দেওয়া হয় এককালীন, এবং পরবর্তীতে প্রতি মাসে তার বেসিকের সাথে মেডিকেল ফি যোগ করে প্রতি মাসে দেওয়া হয়, এটা হচ্ছে তার পেনশন। আর আপনার গ্র্যাচুইটি যখন দিবে তখন আপনার কোনো পেনশন নাই, আপনার এককালীন যেটা দেয় দ্যাট মিনস 42 লক্ষ টাকা এককালীন দিয়ে দিল। এই যে অ্যামাউন্টটা আসবে এটা আপনার স্যালারি ইনকামের সাথে ক্যালকুলেট হবে ট্যাক্স ক্যালকুলেশনের পারপাসে। আর যে আমাদের অ্যানুইটি রয়েছে, সাপোজ মনে করেন আপনার বেসিক হচ্ছে 70,000 টাকা, প্রতি মাসে 10,000 10% করে রাখলো, দ্যাট মিনস 7,000 টাকা আপনার কেটে রেখেছে। এই 7,000 টাকা এবং এর সাথে যে ইন্টারেস্ট হবে সেটা যোগ করে আপনি যখন জব লাইফ শেষ করবেন অথবা জব লাইফের অন্তর্বর্তীকালে আপনি যদি এই টাকা তোলেন সেটাও আপনার স্যালারি অ্যাকাউন্টে দেখাইতে হবে যে আপনার ট্যাক্সেবল ইনকাম। এই সবই আপনার ট্যাক্স হিসেবে স্যালারি হিসেবে কাউন্ট করা হয়। সো আপনার স্যালারির মধ্যে পড়ে any type of pay or wages, any type of pension, any type of gratuity, any type of annuity, all should be included in salary. যে আমাদের টার্ম রয়েছে এখানে স্যালারির ভিতরে আরো অনেক কিছু পাওয়া, যেমন এনি টাইপ অফ ফি, যেমন আপনি একজন ডক্টর, আপনাকে ডাক্তারের ফি দিতে হবে, এই যে ডাক্তারি ইনকাম করলো সেটা হচ্ছে আপনার স্যালারির ভিতর অন্তর্ভুক্ত হবে, কারণ ডাক্তার তো অন্য কোনো ইনকাম নেই। কারণ বাংলাদেশে দুই ধরনের কর্মকর্তা পাওয়া যায়, একটা হচ্ছে স্যালারি পেইড ওয়ার্কার, একটা হচ্ছে আনপেইড ওয়ার্কার। আনপেইড ওয়ার্কার কারা? যেমন মনে করেন বেসরকারি ডক্টর, এরা হচ্ছে সম্পূর্ণ আনপেইড, এরা যে ফিটা পায় সেটা হচ্ছে তার ইনকাম স্যালারি। আবার আইনজীবী, তাদের কোনো পেইডই নেই, কোনো প্রতিষ্ঠানই তাদের নেয় না। যেমন বেসরকারি হসপিটালগুলো ডাক্তারদের নিয়ে থাকে, কিন্তু সেক্ষেত্রে তারা একটা অ্যামাউন্ট দিয়ে থাকে, একটা কমিশন তারা গ্রহণ করে ডাক্তারের কাছ থেকে, কিন্তু আইনজীবীর ক্ষেত্রে তারা হচ্ছে সম্পূর্ণভাবে আনপেইড। সেটা আমাদের দেখার বিষয় না। এনি টাইপ অফ ফি, আপনি যদি ফি পেয়ে থাকেন, এনি টাইপ অফ কমিশন, ফর এক্সাম্পল রিয়াজ হচ্ছেন একজন কনসালট্যান্ট কোনো একটা ফার্মে, ট্যাক্স কনসালট্যান্ট, সেক্ষেত্রে আপনি যদি কোনো ফি পেয়ে থাকেন সেটা আপনার কমিশন হিসেবে কাউন্ট হবে। দিস অলসো শুড বি কনসিডার্ড ইন ক্যালকুলেটিং
your salary income. দেন আপনাদের যে বিষয়টা আসে সেটা হচ্ছে আপনি অ্যালাউন্স প্লেন অন্য এনি টাইপ অফ স্যালারি অ্যালাউন্স পেয়ে থাকেন, যেমন আপনি পহেলা বৈশাখী উপলক্ষে একটা অ্যালাউন্স পেলেন, মহার্ঘ ভাতা পেলেন, এটা আপনার স্যালারি হিসেবে কাউন্ট করতে হবে। এগুলো আমরা একটু ডিটেল ক্যালকুলেশন গুলো পরে দেখবো, এখন আমরা জাস্ট বলে যাচ্ছি। এরপর যদি আপনি আপনার এমপ্লয়ারের কাছ থেকে অ্যাডভান্স গুলো স্যালারি নিয়ে থাকেন, যেমন বেসরকারি ফার্মের ক্ষেত্রে দেখা যায় তাদেরকে কাজে যোগদান করার পর কার্য কমপ্লিট করার আগে অনেক সময় তাদের কাছ থেকে স্যালারি নিয়ে থাকে যে আপনি আমাকে অ্যাডভান্স 15 দিনের স্যালারি দেন, পরবর্তীতে আপনার কেটে রাখবেন। এই যে অ্যাডভান্স স্যালারি নেওয়া হলো, এটা যদি অর্থবর্ষ মিনস আপনি জুলাই মাসের অ্যাডভান্স স্যালারি নিয়েছেন, সেটা আপনি ক্যালকুলেট করে থাকবেন আপনার ট্যাক্স ইনকামের ক্ষেত্রে, কারণ এটা আপনার ক্যাশ ইনকাম হয়ে গেছে। আবার এনি টাইপ অফ লিভ এনক্যাশমেন্ট হচ্ছে আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, চাকরি একটা নির্দিষ্ট সময় পর আপনি 15 দিনের ছুটি পেলেন। এই যে 15 দিনের ছুটি পাওয়ার পর সেটা যদি আপনি ছুটি না নিয়ে সে ওই কয়দিনও কাজ করে থাকেন, তার বিপরীতে আপনাকে স্যালারি দেওয়া হবে, এটাকে বলা হয় লিভ এনক্যাশমেন্ট। এই সব অ্যামাউন্ট গুলোই আমাদের স্যালারি হিসেবে কনসিডার করতে হবে। দেন যে আমাদের ইস্যু থাকে সেটা হচ্ছে, তাহলে স্যালারি হচ্ছে আমাদের any type of payment basically that may be wages or pay, any type of fees, commission, gratuity, pension, annuity, consultancy firm fee, allowance, advance salary or leave encashment. Everything should be come into the category of your salary. এখন আপনাকে যদি বলা হয় চার্জেবিলিটি অফ ইনকাম আন্ডার স্যালারি, আপনার কোন ইনকামটা, এখানে চার্জেবিলিটি বলতে বোঝানো হয়েছে ট্যাক্স চার্জেবল, কোন কোন ইনকাম আপনার ট্যাক্সের আন্ডারে আসবে। ফর এক্সাম্পল, আপনি এবছর যে স্যালারি পেয়েছেন আপনার এমপ্লয়ারের কাছ থেকে, দিস মাস্ট বি ইনক্লুডেড ইন ইউর স্যালারি। তাহলে আমরা বিভিন্ন ধাপ দেখি কোনটা কোনটা আসতে পারে স্যালারি আন্ডারে। আপনার এগুলো সব ক্যালকুলেশনের পারপাসে থাকবে, আপনাদেরকে অপ্রস্তুত করার জন্য পরীক্ষার হলে বিভিন্ন ধরনের কোশ্চেন দেওয়া হতে পারে। সো আমাদের any type of payment by the employer to the employee in the current year should be included in the salary, chargeable salary. So your yearly payment, yearly salary salary receive হচ্ছে ফর এক্সাম্পল টাকা 3,50,000, এটা হচ্ছে আপনার এবছরের ইয়ারলি রিসিভ অফ স্যালারি। এখন এই যে আপনি ইয়ারলি রিসিভ করেছেন, এর সাথে আপনি আরো কোনো ইনকাম এমপ্লয়ারের কাছ থেকে পেতে পারেন। যেমন মনে করেন আপনার ইয়ারলি স্যালারি 3,50,000 টাকা, এর সাথে আপনি এমপ্লয়ারের কাছ থেকে আরো রিসিভ করেছেন ফর এনি টাইপস অফ বেনিফিট, ফর এক্সাম্পল রিসিভ ফ্রম ওনার বলতে এমপ্লয়ার, টাকা 50,000, এটাও আপনার স্যালারির ভিতরে অন্তর্ভুক্ত। কি কারণে পেয়েছেন সেটা মনে করেন আপনি বিদেশে কোনো ভ্রমণ করেছেন, ভালো অগ্রগতি করেছেন, তার জন্য আপনাকে আপনার এমপ্লয়ার খুশি হয়ে 50,000 টাকা দিল, সেটাও আপনার টোটাল ইনকামের ভিতর অন্তর্ভুক্ত হবে। দেন হচ্ছে এনি টাইপস অফ আপনি অ্যাডভান্স রিসিভ করেছেন আর এনি টাইপস অফ এরিয়ার, মনে করেন আপনি রিসিভ করেছেন ওনার কাছ থেকে 50,000 টাকা, সেটা কোনো বেনিফিটের কারণে পেতে পারেন, অথবা এটা এমনও হতে পারে আপনি অ্যাডভান্স রিসিভ করেছেন, দ্যাট মিনস আপনার হাতে ক্যাশ আসলেই সেটা আপনাকে ক্যালকুলেট করতে হবে স্যালারির অন্তর্ভুক্ত এবং চার্জেবল। যদি না আপনি সেই স্যালারি পূর্বে
ট্যাক্সের আন্ডারে অন্তর্ভুক্ত করে থাকেন। সেক্ষেত্রে আমাদের অন্য একটা বিষয়, মনে করেন যে any types of receipt from employer but it is not, or আমরা এভাবে লিখতে পারি arrear salary receipt। arrear salary receipt, arrear salary receipt টাকা 50,000। দ্যাট মিনস পূর্বে আপনার বকেয়া বেতন ছিল, সেটা আপনি পেয়েছেন, সেটাও আপনি এখানে অন্তর্ভুক্ত করেন, কিন্তু এখানে কন্ডিশন থাকে। এই স্যালারি যেটা আপনি পেয়েছেন, পূর্বের পাওনা টাকা আপনি পেয়েছেন, সেটা যদি আগে আপনি ট্যাক্স চার্জ করে থাকেন, তাহলে সেটার উপর আপনি ট্যাক্স এক্সেম্পশন হবে। দ্যাট মিনস আপনার এটার উপর ট্যাক্স দিতে হবে না, সেটা আপনাকে বলে দিতে হবে হুইচ ওয়াজ ট্যাক্স ইন অমুক ইনকাম ইয়ার। দ্যাট মিনস দিস ইজ 2021, and in the coming 2020 and 21 we have charged tax 15,000 in 2019 and 2020 income year। এক্ষেত্রে এরকম যদি এরিয়ার স্যালারি হচ্ছে বকেয়া বেতন যদি এখন পেয়ে থাকেন এবং পূর্বে ট্যাক্স ধার্য করা না হয়ে থাকে, তাহলে অল উইল বি ইনক্লুডেড আন্ডার চার্জেবল ইনকাম। সেটা হচ্ছে আমাদের চার্জেবিলিটি অফ ইনকাম আন্ডার স্যালারি, আমরা যেটা এখানে বলেছিলাম স্লাইডে, চার্জেবিলিটি অফ ইনকাম আন্ডার স্যালারি। এখন কিছু কিছু বিষয় আছে, আমরা দেখলাম কোন কোন বিষয় চার্জ হবে। এর আগে আমরা চার্জ করি না এরিয়ার স্যালারি, সো উই শুড বি চার্জ। আইটেমস নট টু বি চার্জড আন্ডার স্যালারি, কিছু কিছু আইটেম আছে সেটা আমরা কখনো স্যালারির আন্ডারে চার্জ করব না, সেটা অন্য ইনকাম হিসেবে চার্জ করব। যেমন মনে করেন আপনার সাথে কোনো একজন ব্যক্তির যদি এমপ্লয়ার এবং এমপ্লয় রিলেশনশিপ না থাকে, সেক্ষেত্রে যদি আপনি কোনো ইনকাম পেয়ে থাকেন, ফর এক্সাম্পল আপনি আপনার বন্ধুর কাছ থেকে 50,000 টাকার একটি গাড়ি পেয়েছেন অথবা 50,000 টাকা পেয়েছেন, এই ইনকামকে আপনি কখনো স্যালারি হিসেবে কাউন্ট করতে পারবেন না। এটা কি ক্লিয়ার? যেমন মনে করুন রিয়াজ তার শাকিলের কাছ থেকে 50,000 টাকা রিসিভ করেছে, কিন্তু তার মধ্যে কোনো এমপ্লয়ার এবং এমপ্লয়ি রিলেশনশিপ নেই। সেক্ষেত্রে সে যদি কোনো ধরনের ইনকাম পেয়ে থাকে, সেই ইনকামকে আপনি স্যালারি ব্যতীত অন্য ইনকাম হেডে ইনক্লুড করবেন, স্যালারির ভিতর ইনক্লুড করবেন না। এখন আপনি মনে করেন যে একজন এমপ্লয়ার এবং একজন এমপ্লয়ি, এদের মধ্যে রিলেশনশিপটা হচ্ছে আপনার ফুল টাইম অথবা পার্ট টাইম রিলেশনশিপ আপনার বিদ্যমান। এখন এক্ষেত্রে আপনি যদি কোনো ইনকাম পেয়ে থাকেন, মনে করেন যে আপনি ফুল টাইম ওয়ার্ক করেন এক জায়গায়, এক জায়গায় পার্ট টাইম ওয়ার্ক করে থাকেন, সেই পার্ট টাইম ওয়ার্কের ক্ষেত্রে আপনি যদি কোনো ইনকাম পেয়ে থাকেন, দ্যাট মিনস টু সোর্স অফ ইনকাম, সেক্ষেত্রে আপনি ওই ইনকামকে স্যালারির ভিতরে অন্তর্ভুক্ত করতে পারবেন না, ইনকাম ফ্রম আদার সোর্স হিসেবে আপনাকে দেখাতে হবে। সো আপনাকে প্রথমেই কনসিডার করতে হবে আপনার রিলেশনশিপটা এমপ্লয়ার এবং এমপ্লয়ি হিসেবে আছে কিনা। দ্যাট মিনস এমপ্লয় এবং এমপ্লয় রিলেশনশিপ না থাকলে ওই ইনকামকে স্যালারি হিসেবে অন্তর্ভুক্ত করা যাবে না। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি কোথাও ফুল টাইম কাজ করেন এবং একই সাথে যদি কোথাও পার্ট টাইম কাজ করেন, সেক্ষেত্রে পার্ট টাইম স্যালারিকে আপনি কখনো স্যালারি ইনকামে অন্তর্ভুক্ত করতে পারবেন না, সেক্ষেত্রে ওটাকে আপনাকে আদার্স ইনকাম হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া যে রয়েছে, যেমন মনে করুন আপনি কোনো প্রফিট আর ক্যাপিটাল গেইন অর্জন করেছেন, আপনি একটা ব্যবসা পরিচালনা করেন অথবা আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, সেই চাকরির পারপাস অনুযায়ী আপনাকে আপনার প্রতিষ্ঠানের মালিক কোনো মেশিনারি বিক্রি করতে দিয়েছেন, যেটা একটা নির্দিষ্ট মূল্য নির্ধারণ করেছে, তার চেয়ে বেশি মূল্যে আপনি বিক্রি করেছেন এবং আপনাকে তার জন্য কিছু রিমুনারেশন দিয়েছে, সেটাকে আপনি
ইনকামের ভিতর অন্তর্ভুক্ত করতে পারবেন না, সেটাকে আপনাকে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। সো salary income should come from only on sources, that means the source should be related, that means একটা ইউনিভার্সিটি যখন একজন ব্যক্তি চাকরি করে, এক মিনিট, our point was items not to be charged under salary একই সোর্স থেকে আসতে হবে, দ্যাট মিন্স আপনি যখন একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, ইট মে বি স্যালারি ইনকাম, হাউস রেন্ট, ফেস্টিভ্যাল অ্যালাউন্স, or any types of fees, commission, or any types of advances, leave encashment, এই সব কিছু আপনাকে স্যালারি হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। যদি আপনার এই ইনকামের উপর আগে থেকেই ট্যাক্স ধার্য করা হয়ে থাকে, দেন ইউ শুড ইগনোর এভরিথিং। যেমনটা আমরা বলেছিলাম, এরিয়াস স্যালারি, সেটা যদি আপনি আগে চার্জ করে থাকেন যে এটার উপর ট্যাক্স দেওয়া হয়েছে, দেন ইউ শুড নট ইনক্লুড। আর যদি ধার্য করা না হয়ে থাকে, ইউ শুড অ্যাড দিস অ্যামাউন্ট টু টোটাল চার্জেবল স্যালারি ইনকাম। এটা হচ্ছে আমাদের টোটাল আইটেম টু বি ইনক্লুডেড এন্ড আইটেম নট টু বি ইনক্লুডেড আন্ডার স্যালারি। দেন হচ্ছে স্যালারি রিলেটেড টার্মস। কি কি আমাদের স্যালারি রিলেটেড টার্মস রয়েছে সেই বিষয়গুলো আমরা একটু দেখে আসি। স্যালারি রিলেটেড টার্মস এর ভিতরে প্রথমে রয়েছে প্রিকুইজিট। প্রিকুইজিটের ভিতরে রয়েছে আপনার রিলেভেন্ট ইনকাম ইয়ার, সেটা রিলেভেন্ট হতে হবে, দ্যাট মিনস 2020 এন্ড 2021 এর ভিতরে আপনি আগামী বছর যে ইনকাম করবেন সেটাকে আপনি ইনক্লুড করবেন না, এট দ্য সেম টাইম গত বছর যে ইনকাম করেছেন সেটাও ইনক্লুড করবেন না, যদি না আপনার সেটা বকেয়ার, সেটার উপর আপনার ট্যাক্স দেওয়া না হয়ে থাকে। যদি দ্যাট মিনস এরিয়ার স্যালারির উপর আপনি যদি আগেই ট্যাক্স দিয়ে থাকেন, দেন ইউ শুড নট ইনক্লুড ইট ইন ইউর স্যালারি, in your total salary calculation, and in your total chargeable income calculation আপনার স্যালারি ক্যালকুলেশনে আসতে পারে, কিন্তু it should not be come under total chargeable income under salary. দেন হচ্ছে প্রফিট ইন লিউ অফ স্যালারি। ইন লিউ অফ মানে কি বলতে পারেন কি বলছেন? ইন লিউ অফ মানে কি? পরিবর্তে আপনি যদি প্রফিট স্যালারির পরিবর্তে কোনো প্রফিট পেয়ে থাকেন প্রতিষ্ঠান থেকে, যেমন মনে করেন আপনি একটা পার্টনারশিপ বিজনেস করেন আর একজন ব্যক্তির সাথে, সেখানে বলা হয়েছে আপনি পরিশ্রম দিবেন, সে হচ্ছে তার ক্যাপিটাল দিবে, সেক্ষেত্রে আপনাকে কোনো স্যালারি দিবে না, কিন্তু আপনার যে বিজনেসে লাভ করবেন তার 50% প্রফিট আপনি গ্রহণ করবেন, সেক্ষেত্রে যে ইনকামটা হবে সেটা ইউ শুড বি ইনক্লুডেড আন্ডার দ্য হেড অফ স্যালারি। দেন হচ্ছে এমপ্লয়ি, এমপ্লয়ার অ্যান্ড ওয়েজেস। এটা আপনারা খুব ভালো করে জানেন এমপ্লয় কি। এমপ্লয় হচ্ছে যে ওই ব্যক্তি যে আপনাকে প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছেন, তাকে বলা হয় এমপ্লয়। দ্যাট মিনস আপনি যার চাকরি করেন সে হচ্ছে আপনার এমপ্লয়। সো এমপ্লয়ার যে ব্যক্তি, দ্যাট মিনস এমপ্লয়ার যাকে নিয়োগ করা হয়, এমপ্লয় যাকে নিয়োগ দেয় তাকে বলা হয় এমপ্লয়। দেন হচ্ছে ওয়েজেস। ওয়েজেস হচ্ছে এনি টাইপ অফ প্রমিস অথবা এনি টাইপ অফ payment made for your work, and
ইট মাস্ট বি ইন মনিটারি টার্ম। এটা এমপ্লয়ার লেবারদেরকে প্রদান করে থাকে। যেমন আমরা বলেছিলাম স্যালারি বেসিক্যালি প্রদান করা হয়ে থাকে উইকলি অর মান্থলি বেসিস, আর ওয়েজেস বেসিক্যালি আওয়ার্স আর ডেইলি বেসিস প্রদান করা থাকে। সো ওয়েজ হচ্ছে কোনো ধরনের প্রমিস, যেমন আপনি দর্জির কাছে গেলেন একটা শার্ট বানাতে, শার্টের মজুরি হিসেবে আপনি যে প্রমিস করেছেন সেটাই হচ্ছে ওয়েজেস। এনি টাইপ অফ promise made by one person to another person for the work done by that person on any specific time or on any specific task, এটা হচ্ছে আপনার ওয়েজেস। তাহলে স্যালারি চার্জেবল কোনগুলো আমরা জানলাম, কোনগুলো চার্জ করা যাবে না সেটাও আমরা জানলাম। এখন রিলেটেড টার্ম এমপ্লয়ার থাকে, এমপ্লয়ি থাকে, ওয়েজ থাকে। প্রফিট স্যালারি পরিবর্তে যেটা হয় সেটা আপনার স্যালারি ইনকামে চলে আসবে। প্রিরিকুইজিট কি থাকে, একটা নির্দিষ্ট ইনকাম ইয়ার থাকে। দেন এমপ্লয়ার রিলেভেন্ট থাকে। These are the some terms related to your salary calculation. Element of salary and its explanation. এখান থেকে বেসিক্যালি আমাদের স্যালারি, আমরা যে ট্যাক্স ক্যালকুলেশন করব এখান থেকে শুরু হবে। এলিমেন্টস অফ স্যালারি অ্যান্ড ইটস এক্সপ্লানেশনের ভিতরে প্রথমেই যে বিষয়টা আমাদের বলতে হয় সেটা হচ্ছে বেসিক স্যালারি। বেসিক স্যালারি হচ্ছে গভর্নমেন্ট কিংবা কিছু বেসরকারি প্রতিষ্ঠান অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ওর কর্মচারীদের বেসিক স্যালারি নির্ধারণ করে দেয় যে আপনি এত টাকা বেসিক পাবেন। দেন হচ্ছে আপনার প্রতিষ্ঠানের অবস্থান অনুযায়ী আপনি হাউস রেন্ট এবং অন্যান্য ফ্যাসিলিটিস পাবেন। যেমন আপনি যদি নোয়াখালীতে কোনো গভর্নমেন্ট চাকরি করেন এন্ড ফার্স্ট ক্লাস অফিসার হন, দেন আপনাকে 9 গ্রেডের বেতন দেওয়া হবে, দ্যাট মিনস 22,000 টাকা। সেটা হচ্ছে আপনার বেসিক। এটা অ্যাক্রস দ্য কান্ট্রি সেম। এখন এর সাথে আপনাকে দেওয়া হতে পারে হাউস রেন্ট, সেটা কান্ট্রির বিভিন্ন পার্ট অনুযায়ী ডিফারেন্ট হতে দেওয়া হয়ে থাকে। সিটি কর্পোরেশনে একরকম, ক্যাপিটালে একরকম, বিভাগীয় শহরে একরকম, জেলা শহরে একরকম, এরকম বিভিন্নতা দেখা যায়। সো এলিমেন্ট অফ স্যালারি ভিতর ফার্স্ট ওয়ান ইজ ইয়োর basic salary. So the term that come first is number one is basic salary. Basic salary, for example, your basic salary is 12,000 টাকা per month. Per month আপনার যদি 12,000 টাকা basic salary হয়, so yearly your basic salary should be income, total basic salary will be টাকা 12,000 cross 12. The amount will be your basic salary. 1,40,000 টাকা is your basic salary. এখন যদি বলা হয়ে থাকে আপনার বেসিক স্যালারি ফর এক্সাম্পল পার মান্থ 12,000 টাকা অ্যান্ড ইনক্রিমেন্ট রয়েছে বেসিক স্যালারির ক্ষেত্রে, তখন আমাদের স্যালারি ক্যালকুলেশনটা ডিফারেন্ট হয়ে যাবে। যেমন মনে করুন আপনি একজন গভর্নমেন্ট অথবা বেসরকারি চাকরিজীবী যাই বলেন না কেন, তাহলে নাম্বার 2 আমরা লিখি বেসিক স্যালারি বিভিন্ন ধরনের হতে পারে। এটা হচ্ছে সিম্পল একদম, বেসিক স্যালারি পার মান্থ 12,000, এটা কখনো বাড়বেও না কমবে না, সেক্ষেত্রে আপনার বেসিক স্যালারি ইয়ারলি 1,44,000। এখন বলা হলো ইওর বেসিক স্যালারি ইজ টাকা, বেসিক স্যালারি টাকা 6,000। দেন বলা হচ্ছে আপনার ইনক্রিমেন্টের হার। এটা দেখবেন গভর্নমেন্টের বিভিন্ন ধরনের ইনক্রিমেন্টের হার বলা হয়ে থাকে। আমরা একটু বাড়াই লিখি 22,000। এটা হচ্ছে আপনার বেসিক স্যালারি রেট। দেন বলা থাকে আপনার ইনক্রিমেন্টের হার, দ্যাট মিনস 1,100 টাকা ইজ ইউর ইনক্রিমেন্ট রেট। দ্যাট মিনস প্রতি বছর 1,100 টাকা হারে
দেন হচ্ছে your highest salary will be, আপনি যত বছরই চাকরি করেন না কেন এই হারে যদি বাড়তে থাকে এবং এই পজিশনে যদি থাকেন তাহলে আপনার সর্বোচ্চ স্যালারি হবে ফর এক্সাম্পল 50,000, এর উপরে কখনো হবে না। These are the terms related to your basic salary, and there are also terms your joining date. Joining date is on 11 May, 11 April, তাহলে ক্যালকুলেশনের সুবিধা হবে 2019, এটা হচ্ছে আপনার জয়েনিং ডেট। এখন এবছর যদি আপনার বেসিক স্যালারি ক্যালকুলেশন করতে হয়, দেন হোয়াট আর দ্য হার্ডেল দ্যাট ইউ হ্যাভ টু ফেস। 2019 সালের 11 এপ্রিল আপনি জয়েন করেছেন, ইউ হ্যাভ টু ক্যালকুলেট ইউর বেসিক স্যালারি for the assessment year 2020 and 2001. In that case, your basic salary, total salary will be, yearly basic salary will be yearly basic salary. আপনি জয়েন করেছেন এপ্রিলের 11 তারিখ, so from April 11 your salary will start. April 11 থেকে পরবর্তীতে আপনার স্যালারি ইনক্রিমেন্ট কাউন্ট হতে থাকবে। এপ্রিল 11 যদি আপনি জয়েন করেন, then you will find your salary increment in December. এটা যদি কখনো বলা থাকে এবং না বলা, December sorry, you will face salary increment in June. এটা যদি কখনো বলা থাকে অথবা না বলা থাকে, it does not mean anything, কারণ আমাদের অর্থবছর জুন জুলাইয়ে সংগঠিত হয়ে থাকে। সো 11 এপ্রিল যেহেতু আপনি জয়েন করেছেন, স্যালারি ফর এপ্রিল মাস যেহেতু আপনি পুরো কাজ করেন না, সুতরাং এপ্রিল মাস আপনি কাউন্ট করতে পারবেন না। সো ইন কেস অফ ক্যালকুলেটিং ইয়োর স্যালারি অ্যাসেসমেন্ট ইয়ার 2000, আমরা অ্যাসেসমেন্ট ইয়ারটাকে একটু চেঞ্জ করে দিই। অ্যাসেসমেন্ট ইয়ার, এটা পরীক্ষা যখন ম্যাথ করবেন অ্যাকচুয়ালি তখন লাগবে 2000 to 2001। আমরা অ্যাসেসমেন্ট ইয়ারটাকে তো চেঞ্জ করে দিই, যেহেতু আমরা আগের বছরে করব। 11 এপ্রিল যদি আপনি জয়েন করেন তাহলে আপনার বেসিক স্যালারি কাউন্ট হবে, যেহেতু আমাদের ট্যাক্স ক্যালকুলেশন করা হয় জুন পর্যন্ত, তাহলে এপ্রিল 11 থেকে জুন পর্যন্ত আপনার যে বেসিক স্যালারি সেটাকেই কাউন্ট করতে হবে। বেসিক স্যালারি ফর এপ্রিলের পর থাকে মে জুন, ফর 2 মান্থ 22,000 going to equal to 44,000। এটা হচ্ছে আপনার ফর 2 মান্থ। দেন ফর 20 days, কারণ আমার 11 এপ্রিল জয়েন করা হয়েছে, ফর 20 days 22,000 by 20 by 30। এটা হচ্ছে আপনার বেসিক স্যালারি ক্যালকুলেশনের ফর্মুলা। কারণ হচ্ছে আপনি কাজ করেছেন 11 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত, বাকি 10 দিন কাজ করেন, এই জন্য আমরা বাকি 10 দিন কনসিডারেশনে নিতে পারবো না।
So your basic salary will be for 10 days. $14,067. It is your basic salary for 20 days. In that case, in assessment year 2019 and 2020, your basic salary will be this amount, 58667. This is your basic salary for assessment year 2019 and 2020. এখন যদি আপনাকে বলা হয় for assessment year 2000, এখন যদি বলা হয় আপনার assessment year 2020 and 2021, what will be your salary? In that case, we will experience some no increment, because you join 11 April and your increment year will fall at least 6 months. আপনার ইনক্রিমেন্টের ক্ষেত্রে বলা হয় আপনাকে অবশ্যই কমপক্ষে 6 মাস কাজ করতে হবে, তাহলেই আপনার স্যালারি ইনক্রিমেন্ট হবে। এবং সেটা স্যালারি ইনক্রিমেন্টের টাইম হচ্ছে জুলাইয়ের 1 তারিখ। দ্যাট মিনস আপনি যখন জুন মাসে ক্লোজিং হয়ে যাবে, জুলাইয়ের 1 তারিখে আপনার কাজের অভিজ্ঞতা কমপক্ষে 6 মাস হতে হবে। যেহেতু আপনার জয়েনিং ডেট 11 এপ্রিল, জুলাইয়ের 1 তারিখ 2019, your salary will not be increased. That's why you have to work on 22,000 টাকার পরবর্তী বছরও কাজ করতে হবে। So for assessment year, আপনাদের পরীক্ষায় বিভিন্ন ধরনের অঙ্ক থাকতে পারে, কোনটা থাকে জানি না, সুতরাং সবগুলোই জানতে হবে। year 2020 and 2021, your salary, yearly basic salary হবে। এক্ষেত্রে আপনাদের 11 এপ্রিল will not be your consideration, কারণ আপনি পুরো 1 বছর অলরেডি কাজ করেছেন। দেন so your yearly basic salary 12 মাসের জন্য হবে, যেটা 22, সেটা হচ্ছে আপনার বেসিক স্যালারি। So your basic salary will be $2,64,000. This is your yearly basic salary. এখন যদি ঠিক একই টার্ম পরবর্তী বছর যায়, অ্যাসেসমেন্ট ইয়ার 2021 and অ্যাসেসমেন্ট ইয়ার 2020, তাহলে আমরা সেটা দেখি। অ্যাসেসমেন্ট ইয়ার, এগুলো একটু খেয়াল করে দেখেন, পরীক্ষায় কিন্তু সামান্য ভুলের জন্য আপনাদের পুরো অঙ্ক চলে যেতে পারে। সো এটা একটু সিরিয়াসলি দেখতে হবে। ইয়ারলি বেসিক স্যালারি, এখন সে ইনক্রিমেন্ট পাবে, বিকজ 2021 সালের জুলাই থেকে সে ইনক্রিমেন্ট পাবে, কারণ হচ্ছে তার চাকরির বয়স 6 মাসের বেশি হয়ে গেছে এবং ইনক্রিমেন্টের টাইম হচ্ছে গভর্নমেন্টের রুলস অনুযায়ী জুলাইয়ের 1 তারিখ, এবং জুলাইয়ের 1 তারিখে তার সর্বনিম্ন চাকরির বয়স হইতে হবে 6 মাস, কিন্তু তার 1 বছরের বেশি হয়ে গেছে। সো his yearly basic salary will be, আবার এটা বাদ করতেছে, 311
12,000. So his basic salary will be 2,72,200 টাকা is his yearly basic salary for assessment year 2021 and 2020. It happens because of government rules and the increment rules. Incremental rules এর ক্ষেত্রে আমি আবার বলে রাখি, your increment time is July 1st each year, and you have to work at least 6 months on the date. ওই ডেটে আপনার চাকরির বয়স কমপক্ষে 6 মাস হতে হবে। দ্যাট মিনস আপনি যদি জানুয়ারির 1 তারিখে জয়েন করেন, দেন ইউ উইল নট হ্যাঁ সিদ্দিক বলেন। স্যার অ্যাসেসমেন্ট ইয়ার 2022-2023 কিভাবে করব? তো অ্যাসেসমেন্ট ইয়ার 2022 এবং 23 করতে হবে, আরেকটা ইনক্রিমেন্ট হবে 23,100 এর সাথে আবার 1100 যোগ করে দেন অ্যাসেসমেন্ট ইয়ার হবে। এটা হচ্ছে পরবর্তী অ্যাসেসমেন্ট ইয়ার। এখন আপনি এখানে জয়েন করেছেন 11ই এপ্রিল। এখন এই কেসটা যদি 11ই এপ্রিল না হয়ে জুনের পরে কোন এক সময় হয়, তাহলে আমরা সেই কেসটা দেখি। কারণ জানুয়ারি টু জুনের ভিতরে যে কোনো এক সময় জয়েন করলে আপনাকে ঠিক একইভাবে বিষয়টা আগাতে হবে। কিন্তু জানুয়ারি এবং জুন ব্যতীত এর মধ্যবর্তী কোনো সময় জয়েন না করে পরবর্তীতে যদি আপনি জয়েন করে থাকেন, তাহলে সিস্টেমটা হবে ভিন্ন। কিন্তু আপনাকে যদি বলা হয়ে থাকে তার ইনক্রিমেন্টেড টাইম অন সময়, তখন আর কিছু বলা নেই, আপনার তো ইনক্রিমেন্টেড টাইম বলাই আছে। যেমন মনে করেন আপনার যদি বলা হয় 11 এপ্রিল আপনি জয়েন করেছেন, ইনক্রিমেন্টের জয়েনিং এর কথা কিছুই বলা নেই, যখন ইনক্রিমেন্টের কথা বলা থাকবে আপনার বলাই আছে যে ইনক্রিমেন্টের টাইম হচ্ছে 11 এপ্রিল, তখন ডিফারেন্ট। 11 এপ্রিল আপনি ইনক্রিমেন্ট দিয়ে দিবেন। সো দ্য নেক্সট কোশ্চেন ইজ, তাহলে এগুলো মুছে দিই। এটা হচ্ছে আমাদের প্রবলেম 3, দ্যাট মিন্স টাইপ 3 প্রবলেম। মান্থলি বেসিক স্যালারি ইজ, আমরা একইভাবে যাই, টাকা 20,000 minus 11 minus 50,000। একই র্যাঙ্কে যদি আপনি চাকরি করেন, then it will happen. Your date of joining, your joining date is on, for example আপনি জানুয়ারি থেকে জুনের ভিতরে কোনো এক সময় জয়েন করেননি, আপনি জয়েন করেছেন সেপ্টেম্বরের 11 তারিখ, 11 সেপ্টেম্বর। কেয়ারফুলি খেয়াল করবেন, কারণ হচ্ছে আপনাদের আগের বেসে অনেকেই অনেক প্রবলেম ফেস করছিল, কারণ সবগুলোই প্রায় একই রকম মনে হয়। জয়েনিং ডেট 11 সেপ্টেম্বর 2019, ও সরি 3000 হয়ে গেছে, 2019। সো 3000 আমরা বেঁচে থাকবো কিনা কোনো সন্দেহ, এর কোনো নিশ্চয়তা নেই, অবশ্যই না। অ্যাসেসমেন্ট ইয়ার, আপনি যখন 2019 এ জয়েন করেছেন, ইন অ্যাসেসমেন্ট ইয়ার 2019 and 20 you have to pay no tax because you get no salary। অর্থ বছর 2018-19 যদি আপনি অর্থ পেয়ে থাকেন, দ্যাট মিন্স আপনি যদি জুনের আগে জয়েন করেন 2019-এ, তাহলে আপনাকে অ্যাসেসমেন্ট ইয়ার আসবে। আর যদি জুনের পরে জয়েন করে থাকেন, দেন অ্যাসেসমেন্ট ইয়ার 2019 and 20 will not be considered. So assessment year 2019 and 20 should not be counted. Assessment year
আপনাকে বলা হয়েছে অ্যাসেসমেন্ট ইয়ার 2020 and 2021 এ আপনার ইয়ারলি বেসিক স্যালারি কত? ইয়ারলি বেসিক স্যালারি, ইয়ারলি বেসিক স্যালারি শুড বি, আপনার ওখানে বলা হয়েছে প্রথমেই 11 সেপ্টেম্বর জয়েন করবে। সো 11 সেপ্টেম্বর, আমরা সেপ্টেম্বর মাসটা অন্য আলাদা করে কাউন্ট করি যেহেতু আমাদের ফ্র্যাকশন রয়েছে। সেপ্টেম্বর পর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস এবং পরবর্তী জুন পর্যন্ত 3 মাস। দ্যাট মিনস ফর 9 months, for 9 months, sorry এখানে for 9 months আপনার বেসিক হচ্ছে 22 cross 9, then your basic salary should be for 9 months 1,98,000 will be your basic salary. It is your yearly basic salary. So for 9 months you get this amount. So for 10 days, now we have to consider for 10 days, for 20 days, sorry, as you join on 11 September, 20 days, 22,000 cross 20, that means 11 তারিখ থেকে 20 দিন হয় by 30 days. সেম একইভাবে 14 দিনের স্যালারি আসে 14,667। এটা হচ্ছে আপনার এই যে আপনি যে 20 দিন কাজ করেছেন তার স্যালারি। So total salary in assessment year 2020 will be total salary should be 2,12,616 2,12,667। এটা হচ্ছে আপনার টোটাল বেসিক স্যালারি ফর অ্যাসেসমেন্ট ইয়ার 2020 and 2021। এখন নেক্সট ইয়ার থেকে আপনার স্যালারিটা পরিবর্তন হয়ে যাবে ডিউ টু ইয়ার ইনক্রিমেন্ট। নেক্সট ইয়ার থেকে আপনাকে ফ্র্যাকশনে যেতে হবে না, অ্যাসেসমেন্ট ইয়ার, কারণ আমরা তখন দেখেছিলাম এপ্রিলে ছিল, এই বছর সেপ্টেম্বর। এপ্রিলে থাকার কারণে আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার যখন ক্যালকুলেট করছে, যদি বলে যে সেপ্টেম্বরে আপনি জয়েন করেছেন, calculate your salary income tax on assessment year 2019 and 20, you will have no calculation because you have no salary, কারণ আপনি পান নাই 2018-19-এ, আপনি কিভাবে ক্যালকুলেট করবেন? আর যদি 2019-এর জুনের আগে জয়েন করে থাকেন, একদিনের হলেও সেটা ক্যালকুলেট করে দেখাতে হবে এটা আমি স্যালারি পেয়েছি। এখন যদি অ্যাসেসমেন্ট ইয়ার পরবর্তীতে আছে, অ্যাসেসমেন্ট ইয়ার 2021-2020, then your yearly basic salary will have no fraction. That means you will get on increment because আপনার টোটাল ওয়ার্কিং ডে 9 মাসের বেশি হয়ে গেছে। হ্যাঁ রিয়াজউদ্দিন বলেন। স্যার, যদি এই ম্যাথটাতেই যদি অ্যাসেসমেন্ট ইয়ারটা যদি 19 and 20 দেয়, ওইটাতে কিভাবে হবে? 19 and 20 হলে আপনি যেহেতু সেপ্টেম্বরে জয়েন করেছেন, তাহলে ইন কেস অফ 19 and 20 ইউ হ্যাভ নো ক্যালকুলেশন, আমার কোনো স্যালারি নেই। 19-20-তে আমার অ্যাসেসমেন্ট ইয়ার কোনো ট্যাক্সই নেই এবং কোনো স্যালারি নেই, কারণ অ্যাসেসমেন্ট ইয়ার 19 এবং 20-তে হতে হলে আপনাকে অবশ্যই জুনের আগে জয়েন করতে হবে। দ্যাট মিনস 13 জুন
যদি আপনি জয়েন করেন 30 জন, তাহলে আপনার এই ক্যালকুলেশনটা আসবে। জি স্যার। একজনকে কথা বলে। So in assessment year 2021 and 22, yearly basic salary you have no fractional amount. You will get increment in July 1st because you work more than 9 months. এখানে আমরা ওদের 6 মাসের বেশি হয়ে গেছে। So our new amount 23,100. এখন যেটা আসবে সেটা হচ্ছে আপনার টোটাল 2,2772। এটা হচ্ছে আপনার ইয়ারলি বেসিক স্যালারি। এক্ষেত্রে আপনার কোনো ফ্র্যাকশন নেই, কারণ আপনি জুলাই 1 থেকে জুন পর্যন্ত পেয়েছেন। ফ্র্যাকশনটা শুধু ফার্স্ট ইয়ারেই বিদ্যমান যখন একটা ইয়ার ক্যালকুলেট করতে বলে। সো ইন কেস অফ বেসিক স্যালারি we have to consider this problem when you have different years, different date of joining, whether it is before June or July. এখন যদি আপনাকে বলা হয়ে থাকে যে আপনার ইনক্রিমেন্ট হবে 11ই সেপ্টেম্বর থেকে, দিস আর টোটালি ডিফারেন্ট। এটা বেসরকারি প্রতিষ্ঠান কিংবা কিছু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান করে থাকে, কিন্তু নর্মাল সিচুয়েশনে প্রত্যেকটা প্রতিষ্ঠান একটা সময়কে ফিক্স ধরে না। যেমন জুলাইয়ের 1 তারিখে ফিক্স ধরে ইনক্রিমেন্ট করে, তাতে সকলের ক্ষেত্রে তাদের ক্যালকুলেশনটা ইজি হয়। এখন রিয়াজের জন্য বলা হলো জুলাইয়ের 1 তারিখ, সিদ্দিকের জন্য বলা হলো সেপ্টেম্বরের 1 তারিখ, তারপর আমাদের মিরাজের জন্য বলা হলো অক্টোবরের 3 তারিখ, নাফিসের জন্য বলা হলো নভেম্বরের 5 তারিখ, সাইফুলের জন্য বলা হলো ডিসেম্বরের 13 তারিখ। এই যে ফ্র্যাকশন গুলো যদি থাকে, তাহলে আপনাদের ক্যালকুলেশনটা স্যালারি শুধু ক্যালকুলেট করার জন্য পুরো একটা প্রতিষ্ঠান লাগবে, কাজ তো দূরের কথা। এইসব অসুবিধা অ্যাভয়েড করার জন্য মোরাললেস সব প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট মেথড ফলো করে। দেখবেন জুলাইয়ের 1 তারিখই তাদের স্যালারি ইনক্রিমেন্ট হবে। যেমন আপনারা যখন ক্যালকুলেট করতে যাবেন, তখন অনেক ধরনের প্রবলেম পাওয়া যাবে যে এত তারিখে তার ইনক্রিমেন্ট, অমুক তারিখে ইনক্রিমেন্ট, সেটা প্রবলেমের সময় দেখবো। তাহলে ইনক্রিমেন্ট হলে আমরা কিভাবে করব সেটা আমরা দেখলাম, আর ফ্র্যাকশনটা কিভাবে করব সেটাও দেখলাম। আর নর্মাল সিচুয়েশনে এগুলো করতে হবে। স্যার ইনক্রিমেন্টটা কি অলওয়েজ ইয়ারলি হয়? হ্যাঁ, ইয়ারলি হয়ে থাকে। ন্যাচারাল সিনারিতে ইয়ারলি হয়ে থাকে। এছাড়া তো প্রতিষ্ঠানের লস। এছাড়া যেটা দিয়ে থাকে নর্মালি ডিয়ারনেস অ্যালাউন্স দিয়ে থাকে, আপনাকে বোনাস দিয়ে থাকে, স্পেশাল অ্যালাউন্স দিয়ে থাকে। এটা হচ্ছে নর্মাল সিনারিও, প্রত্যেকটা প্রতিষ্ঠানে এটা করে থাকে। সো আওয়ার নাম্বার 1 elements of salary and explanation are over. Number 2, এখন বাকিগুলো অনেক ছোট ছোট। নাম্বার 2 is dearness allowance. ডিয়ারনেস অ্যালাউন্স এটা হচ্ছে একজন প্রতিষ্ঠানের মালিক তাদের কর্মচারীদের প্রায় এ ধরনের অ্যালাউন্স দিয়ে থাকে। এটা কি জন্য দিয়ে থাকে? মনে করেন যে দ্রব্যমূল্য বেড়ে গেছে অথবা তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য তারা এই অ্যালাউন্সটা দিয়ে থাকে। যেমন মনে করেন যে করোনাকালীন সময়ে করোনা ভাতা দিয়েছে কোনো কোনো প্রতিষ্ঠান, যেমন কানাডা দিয়েছে, সবাইকে ঘরে বসে থাকেন, সবাইকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। আবার বাংলাদেশ গভর্নমেন্ট বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দিয়েছে, হয়তো কারো হাতে পৌঁছেছে। এই যে একটা অ্যালাউন্স দেওয়া হয়ে থাকে, এটা আপনার স্যালারি ইনকামের ভিতর অন্তর্ভুক্ত হয়ে থাকে যদি আপনার পর্যাপ্ত ট্যাক্সেবল ইনকাম থাকে। ডোনেশন কিন্তু এরকম না, অ্যালাউন্স, দ্যাট মিনস আপনার ভাতা দিয়ে থাকে। যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে দেওয়া হয়েছে 2% ইন্টারেস্টে, এটার উপর ট্যাক্স ক্যালকুলেট করতে হবে। কানাডা সরকার কিংবা অন্য সরকার দিয়েছে, তারা কোনো ইন্টারেস্ট নেয়নি, বিভিন্ন অনুদান দিয়েছে। এই যে জীবনযাত্রা মান উন্নয়নের জন্য অনুদান, সেটাকে বলা হয় ডিয়ারনেস অ্যালাউন্স। নর্মালি একটা প্রতিষ্ঠানের মালিক তাদের কর্মচারীদের জন্য 10% হারে বেসিকের ডিয়ারনেস অ্যালাউন্স দিয়ে থাকে। সো ফর এক্সাম্পল, your basic salary is your
মান্থলি বেসিক। আমরা ক্যালকুলেশনের সময় যখন করব এগুলো এখন দেখে গেলে অনেক ইজি হয়ে যাবে। স্যালারি ইজ টাকা, ওখানে ওটা ওরকমই ধরে নি 22,000 50,000 and dearness allowance is 10% for year এটুকু তো দেওয়া আছে। যদি এ ধরনের কোনো কিছু দেওয়া থাকে যে ইনকাম ইয়ারে আপনি ক্যালকুলেশন করবেন টোটাল বেসিক স্যালারি, ফর এক্সাম্পল আপনি ইনক্রিমেন্ট সহ অথবা ইনক্রিমেন্ট বাদ দিয়ে আপনি পেয়েছেন, আপনার ডিয়ারনেস অ্যালাউন্স যখন বলা থাকে বেসিক স্যালারি আইটেমে তো বেসিক স্যালারি থাকবে, আপনার এরকম বলা থাকবে your dearness allowance is 10% ফর ইয়ার, এক বছরের জন্য 10% আপনার ডিয়ারনেস অ্যালাউন্স। তাহলে আমরা লাস্ট ম্যাথে যেটা দেখেছিলাম সেখানে আমাদের টোটাল বেসিক স্যালারি ছিল ইনকাম ইয়ারে dearness allowance, so dearness allowance basic এর 10%, বেসিক স্যালারি আমাদের কত ছিল 2772 10%, এটা হচ্ছে আপনার ডিয়ারনেস allowance, so your dearness allowance will be 277,200, এটা হচ্ছে আপনার এ বছরের স্যালারির সাথে ইনক্লুড হবে। সো ডিয়ারনেস অ্যালাউন্স আপনাকে অ্যাড করে দিতে হবে টোটাল স্যালারি যে বেসিক আছে তার সাথে। এটা হচ্ছে আপনার ডিয়ারনেস অ্যালাউন্স। ডিয়ারনেস অ্যালাউন্সের জন্য আপনার অন্য কোনো ক্যালকুলেশন করবেন না, বেসিক স্যালারির সাথে যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে ওটাকে অ্যাড করে দিবেন, অথবা আপনার যদি অ্যামাউন্ট বলা থাকে যে 5,000 টাকা ডিয়ারনেস অ্যালাউন্স দেওয়া হয়েছে সরাসরি যোগ করে দেবেন, আর কিচ্ছু না। কারণ এর চেয়ে যদি বেশি আবার ক্যালকুলেশন করতে চান তাহলে আপনাদের সময় নষ্ট হবে। সো ডিয়ারনেস অ্যালাউন্স হচ্ছে কস্ট অফ লিভিং অথবা জীবনযাত্রার মান উন্নয়নের জন্য গভর্নমেন্ট টাইম টু টাইম অথবা প্রতিষ্ঠানের মালিক যে অ্যালাউন্সটা দিয়ে থাকে সেটাকে বলা হয়ে থাকে ডিয়ারনেস অ্যালাউন্স। দেন যে কোশ্চেনটা আমাদের রয়েছে সেটা হচ্ছে we should look for বোনাস। বোনাস তো বুঝেন, ঈদ কিংবা অন্য কোনো ফেস্টিভ্যালে যে অর্থ প্রদান করে থাকে সরকার, এটা একটা বেসিকের সমান হয়ে থাকে, সেটাই হচ্ছে বোনাস। বোনাস সো আপনাদের কোশ্চেনে ফর এক্সাম্পল বলা আছে বোনাস গিভেন, টু বোনাস ইজ গিভেন, টু bonus is given which is equal to 1 month basic each, প্রত্যেকটা এক মাসের বেসিকের সমান দেওয়া হয়েছে দুইটা ইয়ারলি বোনাস। সো দুইটা যদি আপনার ইয়ারলি বোনাস দেওয়া হয়ে থাকে তাহলে আপনারা 2 দিয়ে সরাসরি যোগ করে দিন। সো ইওর বোনাস ইজ আপনাদের ইনক্রিমেন্ট সহ ছিল 23,100 গুণ 2। এখন যেটা আসবে সেটা আপনার টোটাল স্যালারিতে অ্যাড করে দিবেন, দেন ইউ উইল ফাইন্ড ইওর টোটাল that means 46,200 is your yearly bonus. This also included in your total salary income. Then our another question, you also may get special allowance. আপনারা
কতগুলো নিয়ম আছে, নিয়মগুলো আমি পরবর্তী এক সময় বলে দেব, আপনাদের আগের ব্যাচেও বলে দিয়েছিলাম। এই নিয়মগুলো ফটোকপি করে রাখবেন এবং পরীক্ষার হলে নিয়ে যাবেন, কারণ এগুলো মুখস্থ করার সময়ও নেই আর মুখস্থ করার দরকার নেই। কারণ ট্যাক্স যখন একজন লয়ার ক্যালকুলেট করে, সেও এই নিয়মগুলো দেখেই করে, সুতরাং আপনাকে আমি এগুলো মুখস্থ করব। আপনার কিভাবে করা হচ্ছে জাস্ট এটাই দেখবেন। আপনাদের যা সেখানে যে 10% বলা আছে, এটা পরীক্ষায় আমি গুটিয়ে দিতে পারি, 20% দিলাম, অথবা দুটো ইকুয়াল দিন। কি যোগ করতে হবে কি বিয়োগ করতে হবে, এটা তো আপনার প্রসিডিউর স্পেসিফিক আছেই, সেটা আপনারা ফলো করেন। স্পেশাল অ্যালাউন্স, যে কোনো ধরনের স্পেশাল অ্যালাউন্স, এই যে ডিআরএল অ্যালাউন্স রয়েছে, সেটার মতো যে কোনো স্পেশাল অ্যালাউন্স আপনারা অ্যাড হবে। যেমন মনে করেন যে আপনি কোথাও ট্যুরে গেলেন, তার জন্য আপনাকে স্পেশাল কোনো টাকা দেওয়া হয়েছে, সেটা আপনার স্পেশাল অ্যালাউন্স, এটা আপনি অ্যাড করে দিবেন টোটাল স্যালারি ইনকামের সাথে। অথবা আপনাকে পয়লা বৈশাখ ফেস্টিভ্যাল অ্যালাউন্স দেওয়া হয়েছে, সেটাও আপনি অ্যাড করে দিবেন। অথবা আপনাকে দেওয়া হয়েছে বই কেনার জন্য টাকা, সেটাও আপনি অ্যাড করে দেবেন। দ্যাট মিনস আপনার হাতে যেভাবে মালিকের পক্ষ থেকে একটা সোর্স থেকে ইনকাম আসতে হবে, দিস মাস্ট বি ইনক্লুডেড ইন ইউর টোটাল স্যালারি। আমরা কিন্তু আগেই বলেছিলাম অনলি ফ্রম অন সোর্সেস, অ্যানাদার সোর্স ফর এক্সাম্পল আপনি মনে করেন ওই মালিক ব্যতীত কোনো পার্ট টাইম কাজ করে আপনি অর্থ পেয়েছেন, সেটা আদার্স ইনকাম হিসেবে ইনক্লুড হবে। So special allowance means any kinds of grant or any kinds of facilities you may receive for the purpose, then you should include it. It must be for your personal purpose. এখন আপনাকে মনে করেন আপনাকে অ্যালাউন্স দেওয়া হয়েছে একটা গাড়ি আপনাকে অ্যালাউন্স দেওয়া হয়েছে, অথবা গাড়িকে আপনার দেওয়া হয়েছে, আপনাকে টাকা দেওয়া হয় প্রতি মাসে, এটা শুধু অফিসিয়াল পারপাস। আপনার পহেলা বৈশাখ যে ভাতা এটা দেওয়া হচ্ছে আপনার জন্য, বই কেনার টাকা এটা আপনার জন্য, আপনার অন্য কোনো ফেস্টিভ্যাল অ্যালাউন্স এটাও আপনার জন্য, বাট আপনাকে গাড়ি দেওয়া আছে প্রতিষ্ঠানের জন্য, সেটা যাই হোক না কেন, এটা আপনি কখনো ইনক্লুড করবেন না ইনকাম হেড হিসাবে। যদি আপনার প্রতিষ্ঠানের জন্য হয়ে থাকে, গাড়ি দিয়েছে, গাড়ি আপনি ফ্যাসিলিটিস বুক করে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যান, আপনি পার্সোনাল কাজে ইউজ করেন না। কিন্তু আমাদের দেশে তো টেন্ডেন্সি রয়েছে গাড়ি পার্সোনাল কাজে কেউ ইউজ করতে পারে, অনেকে করে থাকে। So when you are getting such facilities from your employer only for the purpose of organization or official purpose, then it should not be included in your salary head. For example, আপনাকে যদি বলা হয় 5 লক্ষ টাকার একটি গাড়ি আপনাকে দেওয়া হয়েছে for the use of official purpose only, not no calculation, no inclusion, this item should be dropped only from total income salary calculation. But এখানে যদি বলা হয় only for personal purpose, must be included 5 lakh টাকা। ওকে, এন্ড এক্ষেত্রে আরো একটা কন্ডিশন আছে, এক্ষেত্রে যদি আপনাকে বলা হয় পার্সোনাল এবং অফিসিয়াল পারপাস, দেন কোশ্চেন উইল বি ডিফারেন্ট, সেটা আমরা একটু পরে আসতেছি। দেন প্রথমে আমরা তাহলে এটা একটু বলি যে তাহলে তাহলে আমরা নেক্সট কোশ্চেনে আসি, সেটা হচ্ছে মেডিকেল অ্যালাউন্স। আপনি যদি কোনো ধরনের অ্যালাউন্স মেডিকেল হিসেবে আপনার এমপ্লয়ের কাছ থেকে পেয়ে থাকেন, সেই অ্যালাউন্সটাকে আপনাকে ইনক্লুড করতে হবে কি হবে না। আপনি মনে করেন যে আপনার এমপ্লয়ের কাছ থেকে বেসিক স্যালারি যেটা পেয়ে থাকেন, সেই বেসিক স্যালারির 10% অথবা যেটা হচ্ছে লোয়ার। হ্যাঁ, রিয়াজউদ্দিন বলেন। স্যার, আমরা যদি যে কোনো ধরনের অ্যালাউন্স পাই, ওইটা কি আমাদের ইনক্রিমেন্ট স্যালারির সাথে পার্সেন্টেজ সেটা করব? যদি আপনার পার্সেন্টেজ বলা থাকে তাহলে পার্সেন্টেজ অ্যালাউন্স, যেমন ডিয়ারনেস অ্যালাউন্স যদি বলা হয়ে থাকে যে 10%, দ্যাট মিনস ইউ হ্যাভ টু ইনক্লুড 10% ইনক্রিমেন্ট। আর যদি বলা হয় ডিয়ারনেস অ্যালাউন্স 50,000 টাকা, তখন তো কোনো ক্যালকুলেশন নেই, আপনারা তো বলেনি জি স্যার। 10%, তখন 50,000 বসিয়ে দিবেন। আর বোনাস যদি বলা হয়ে থাকে যে আপনাকে 2টা বোনাস দেওয়া হয়েছে, প্রত্যেকটা 1 লক্ষ টাকা করে, তাহলে দ্যাট মিনস 2 লাখ টাকা আপনি অ্যাড করে দিবেন। আর যদি বলা হয় 2টা ইয়ারলি বোনাস দেওয়া হয়েছে প্রত্যেকটা 1 মাসের বেসিক স্যালারির মতো, দেন আপনি সেই বেসিক স্যালারি যোগ করে দিবেন গুণ করে। অথবা যদি এটাও বলা হয় ইয়ারলি যে বেসিক স্যালারি তার 50%, তাহলে 50% ইয়ারলি বেসিক স্যালারি, যেভাবে বলা হবে ঠিক সেভাবে। আর হচ্ছে স্পেশাল অ্যালাউন্স হচ্ছে আপনার পার্সোনাল পারপাসে যদি হয়, তাহলে পুরো অ্যামাউন্টটা আপনি অ্যাড করতে হবে টোটাল ইনকামের সাথে।
আর যদি স্পেশাল অ্যালাউন্স আপনার অফিসিয়াল প্রফেসর অনলি, তাহলে কোনো ইনক্লুশন হবে না, ওই পয়েন্টে ড্রপ হবে। স্যার আমরা এখানে একটা জিনিস দেখলাম যে এখানে বোনাস অ্যালাউন্স যেটা পাইছি ওইখানে হচ্ছে যে আমরা 23,100 টাকা ইনক্রিমেন্ট সহ আমরা গুণটা করছি। হ্যাঁ, এটা কি মানে সবগুলো অ্যালাউন্সের ক্ষেত্রে মানে আমরা প্রতিষ্ঠান থেকে যে বেনিফিটটা পাবো সবগুলো বেনিফিটের সাথে কি আমাদের ইনক্রিমেন্ট স্যালারিটা সাথে গুণ করব? হ্যাঁ, এখানে তো বলাই আছে আপনার বেসিক স্যালারির সাথে। বেসিক মানে আমি এখন যেটা বেসিক পাই, আগে কি পেয়েছি ওটা তো আমার প্রশ্ন না। আমি হচ্ছে এবছরে যেহেতু ক্যালকুলেট করতে পারি, করতেছি, দ্যাট মিনস এবছরের বেসিক স্যালারি। এখন জি স্যার। আগামী বছর তো আমার বাড়তেও পারে, বাড়াতে আমি বেঁচে থাকতেও পারি, নাও থাকতে পারি, এটা আমার কোশ্চেনই না। আর গত বছর যা গেছে ওটা পাস্ট, ওটা নিয়ে চিন্তা করার কোনো সময়ই আমার নেই। এখন যেটা সেটাই বেস্ট, মানে যেটা সায়েন্সের ভাষায় বলে প্রেজেন্ট ইজ দ্য গিফট, অ্যান্ড জি স্যার, এবার বুঝতে পারছি। এরকম। আর ফিউচার এক্সপিরিয়েন্স, আর সরি পাস্ট এক্সপিরিয়েন্স, আর ফিউচার কি ভুলে গেছেন? আমিও ভুলে গেছি। পাস্ট ইজ ইউর ফিউচার এক্সপিরিয়েন্স, অপরচুনিটি। অপরচুনিটি না, এটা একটু মনের মতো করে বলে দিয়েছেন। প্রেজেন্ট ইজ দ্য গিফট, সো এনজয় ইট। ভবিষ্যতে কি হবে না আপনি যে আনসার্টেন, ফিউচার ইজ আনসার্টেন, প্রেজেন্ট ইজ দ্য গিফট, সো এনজয় ইট, অ্যান্ড পাস্ট ইজ ইউর এক্সপিরিয়েন্স, সো ডু এভরিথিং অন দ্য বেসিস অফ ইউর পাস্ট অ্যান্ড ফরগেট এভরিথিং। আপনি পাস্টে ভুল করেছেন, এই জন্য ভবিষ্যতে ওই নিয়ে বসে থাকবেন, টাইম নেই। পাস্টে ভুলটা যাতে না হয় সেজন্য প্রেজেন্টে গিফটটাকে গ্রহণ করুন, যত বেশি পারবেন ততই বেশি লাইফটা এনজয়েবল হবে। দেন হচ্ছে আমাদের মেডিকেল অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্সের ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে আপনার বেসিক স্যালারি 10% অথবা এমপ্লয়ার আপনাকে যেটা মেডিকেল অ্যালাউন্স দিবে, এই ধরনের একটা বাধ্যবাধকতা আছে। সো মেডিকেল অ্যালাউন্স আপনার বেসিক স্যালারি এখানে যেটা দেওয়া আছে তার 10%, গভর্নমেন্টের রুল অনুযায়ী বেসিক স্যালারি 10% অথবা এমপ্লয়ের কাছ থেকে আপনি যেটা পাবেন তার ভিতরে যেটা লোয়ার সেটা আপনি বাদ দিবেন আপনার মেডিকেল অ্যালাউন্স থেকে। এরপর যদি আপনি কোনোটা পেয়ে থাকেন সেটা হচ্ছে আপনার টোটাল ট্যাক্স ক্যালকুলেশনে ইনক্লুড করতে হবে। ফর এক্সাম্পল আপনার এখানে বেসিক স্যালারি আমরা জানি মেডিকেল অ্যালাউন্স, ফর এক্সাম্পল আপনার বলা আছে মেডিকেল অ্যালাউন্স, আপনি পেয়েছেন ইজ গিভেন টাকা, এখানে যেটা আছে ওটা হিসেবে ক্যালকুলেট করে আপনি টাকা পেয়েছেন 2,77,200, যদিও 2 লক্ষ হবে না, 27,000 হবে, যা হোক 2,27,200। আপনি মেডিকেল অ্যালাউন্স পেয়েছেন 3 লক্ষ টাকা ফর এক্সাম্পল, এবছর পেয়েছেন। ইন দ্যাট কেস ইউ শুড ফলো সাম ক্যালকুলেশন। আমাদের মেডিকেল অ্যালাউন্সের ক্ষেত্রে বলা হয়েছে আপনি যেটাই পান না কেন সর্বোচ্চ আপনি বেসিকের 10% অথবা যেটা আপনি পাবেন সেটা আপনার এক্সেমশন হবে। এখন আপনার মেডিকেল অ্যালাউন্স, তো মেডিকেল অ্যালাউন্স এখানে ক্যালকুলেশন আমরা সংক্ষেপে লিখে দিই 3 লক্ষ টাকা। 10% of basic or actual amount, the lower on should be calculated। এখানে 10% of the basic হচ্ছে আমাদের এখানে হচ্ছে মেডিকেল অ্যালাউন্সে 10% এ টাকা এটা হচ্ছে 2,77,200 টাকা হচ্ছে আমাদের lower amount, so rest of the amount should be included in total salary। So we should include, এখানে 200 হবে,
22,800 এখানে আমাদের একটা শূন্য হবে সো উই হ্যাভ এটা আমাদেরকে অ্যাড করে দিতে হবে মেডিকেল অ্যালাউন্স হিসেবে যখন আমরা মেডিকেল অ্যালাউন্স শো করব এখন যদি মেডিকেল অ্যালাউন্স আপনাকে 3 লক্ষ টাকা মেডিকেল অ্যালাউন্স ফর এক্সাম্পল allowance is টাকা আপনার বলা আছে 2,50,000 আপনি বছর পেয়েছেন then your calculation should be এখানে মেডিকেল অ্যালাউন্স এর ক্যালকুলেশন থাকলে দেখাতে হবে অ্যালাউন্স টাকা 50,000 then 10% basic or actual the লোয়ার ওয়ান যেটা লোয়ার হবে সেটাকে আপনি বাদ দিবেন তাহলে লোয়ার কোনটা আমাদের এখানে লোয়ার রয়েছে অ্যাকচুয়ালটাই টাকা লোয়ার 2,50,000 so our medical allowance should be included in total salary figure is 0 amount should be included in your total salary this is our medical allowance calculation then we have house rent allowance আজকে এই পর্যন্ত রাখি দেন বাকি পয়েন্টগুলো দেখি হ্যাঁ স্যার সিদ্দিক এখানে বল একটা কোশ্চেন ছিল স্যার হ্যাঁ বলেন স্যার এখানে -2,50,000 টা কোথা থেকে আসলো স্যার আচ্ছা 2,50,000 আমাদের ফার্স্ট কোশ্চেনে বলা ছিল 4 নম্বরে আপনি মেডিকেল অ্যালাউন্স পেয়েছেন 3 লক্ষ টাকা সো মেডিকেল অ্যালাউন্স 3,50,000 দেন সেখান থেকে আমরা 10% বেসিক অথবা অ্যাকচুয়াল যেটা হবে তার ভিতর লোয়ার যেটা হবে সেটা বাদ দিয়ে বাকিটা আমরা ট্যাক্স টোটাল ইনকাম ট্যাক্সে ইনক্লুড করে দিতে পারি এখন যদি আপনি 3 লক্ষ না পেয়ে 2,50,000 টাকা আপনি মেডিকেল অ্যালাউন্স পান দিস ইজ ইয়োর 2,50,000 মেডিকেল অ্যালাউন্স এখানেও একই কন্ডিশন 10% অফ বেসিক আর অ্যাকচুয়াল আমি কত পেয়েছি 2,50,000 আমার 10% বেসিক হচ্ছে 2,77,000 কোনটা লোয়ার 2,50,000 তাহলে 2,50,000 আমার মাইনাস করতে হবে এটাই হচ্ছে 2,50,000 আর এখানে ছিল আমার লোয়ার অন ছিল 2,77,000 যেটা শুধু হবে সেটা মাইনাস করে যেটা থাকবে সেটাই আমরা অ্যাড করে দেব যেহেতু মাইনাস করার পর 0 সো 0 শুড বি ইনক্লুড অ্যাডেড আর এখানে আমাদের ফিগার রয়েছে 22,800 আমরা 22,000 অ্যাড করে দেব টোটাল ইনকামের সাথে স্যার তাহলে হচ্ছে যে স্যার আমরা ফার্স্ট কন্ডিশনের জন্য ট্যাক্স দিতে হবে কিন্তু সেকেন্ড কন্ডিশনে 0 হওয়ার কারণে কোনো ট্যাক্স দিতে হবে না মানে ফার্স্ট কন্ডিশন হচ্ছে আপনি যখন মেডিকেল অ্যালাউন্স আপনি বেশি পাচ্ছেন তখন ওই মেডিকেল অ্যালাউন্সের এক্সেস অ্যামাউন্টের উপর ট্যাক্স দিতে হচ্ছে আর সেকেন্ড যদি কোশ্চেনে আপনার কম হয় অ্যাকচুয়াল অ্যামাউন্টের সাথে তখন আপনার ওই মেডিকেল অ্যালাউন্সের উপর ট্যাক্স দিতে হচ্ছে না এটা হচ্ছে মেডিকেল অ্যালাউন্সের উপরে এটা টোটাল ট্যাক্সের না এটা মেডিকেল অ্যালাউন্স যদি আপনি এটা হচ্ছে এটাই এরপরে যে বিষয়গুলো আছে আরেকদিন লাগবে আর অনেক কিছু আছে সেটা কভার করার পর আমরা 2-3টা ম্যাথ করব আর আপনাদের হোমওয়ার্ক দিব অনেকগুলো স্যার অনেকগুলো হোমওয়ার্ক হ্যাঁ অনেকগুলো হোমওয়ার্ক স্যার অল্প কয়টা দিয়েন আর কি না সব থাকবে হোমওয়ার্ক অল্প করে কি লাভ যখন বাসায় আসেন বেশি হোমওয়ার্ক মানে কি স্যার আপনি যে সব ম্যাথগুলো করাইছেন ওগুলা ইনক্লুডেড মানে এই টাইপসের অন্যগুলো না এক্সারসাইজ আছে অনেকগুলো এগুলো করবেন স্যার আমরা যদি নিজে থেকে করতে না পারি এটার কি সলিউশন কোথাও বইতে তো দেওয়া নেই না বইতে কোথাও সলিউশন নেই নিজে না করতে পারলে তখন বলবেন যে এটা আমরা পারতেছি না একটু বুঝিয়ে দেন বলে দিব আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা ওকে তাহলে ভালো থাকবেন